মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পারুল প্রকাশনের টার্গেট বইয়ের মডেল কোশ্চেন সেট নাম্বার 7 তার প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও। নির্ভুল সমাধান দেখার জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখো, প্রয়োজনে নোট করো। চলো, সময় নষ্ট একেবারেই নয়। মডেল সেট নাম্বার 7-এ কি কি প্রশ্ন আছে আমরা দেখে নিই এবং তার সমাধানটাও জেনে নিই। দেখো, এখানে প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে জিগস অফ ফিট যে মতবাদের সঙ্গে যুক্ত তা হলো মহাদেশীয় সঞ্চরণ। পরে দেখো নিচের চিত্রে 1, 2, 3, 4 স্থানগুলি চিহ্নিত করো। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, সেখানে 1, 2, 3, 4 বলে করা রয়েছে। সেই অনুযায়ী আমরা যদি এটা চিহ্নিত করি তাহলে 1 আছে উত্তর আমেরিকা, 2 আছে ইউরেশিয়া, 3 আছে দক্ষিণ আমেরিকা, 4 আছে অস্ট্রেলিয়া। সুতরাং অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে হিমদ্রোণী বলা হয়। তারপরে বিবৃতি রয়েছে দুটো, সেই দুটো বিবৃতি দেখে নিই। বহির্বিধৌত সমভূমি সাধারণভাবে একটি একক ব্যজনী আকৃতির ভূমিরূপ, এটা সঠিক। তারপরে বলছে বহির্বিধৌত সমভূমিতে সৃষ্ট হ্রদ হলো কেটল হ্রদ, এটাও সঠিক। সুতরাং আমরা যেটা বাঁচবো সেটা হচ্ছে দুটি বিবৃতি ঠিক, মানে অপশান এ। এরপরে গুহায় দ্রবীভূত চুন আড়াআড়ি বা তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় হেলিকটাইট। এরপরে মেঘের উচ্চতা বোঝার জন্য অল্টো শব্দটি ব্যবহৃত হয়। এরপরে আবার দুটো বিবৃতি দেওয়া রয়েছে। দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মিলনস্থলে সীমান্তে সৃষ্টি হয়, এটা কিন্তু সঠিক। তারপরে বলছে উষ্ণতা ও আর্দ্রতার পার্থক্যের ফলে বায়ুর ঘনত্বের পার্থক্য ঘটে, এটাও সঠিক। তবে রিজনিংটা অ্যাজারশনের মতন সঠিক নয়। সুতরাং আমরা অপশান বিটাকে বেছে নেব। পরের প্রশ্ন, পাশের চিত্রে কোন মেঘকে নির্দেশ করছে তা শনাক্ত করো। এটার সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ সিরোকিউমুলাস। পরের প্রশ্ন, সমুদ্রের সমান লবণতা বিশিষ্ট স্থানগুলিকে ড্যাশ কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, অবশ্যই সমলবণতা রেখা। এরপরে একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে। জাপান খাত, এটা হবে রামপো দ্বীপ। ফিলিপাইন খাত, এটা হবে কেপ জনসন ডেপথ। তারপর আছে মারিয়ানা খাত, এটা হবে চ্যালেঞ্জার ডেপথ। আটাকামা খাত, এটা হবে বার্থোলোমিউ দ্বীপ। সুতরাং আমরা মিলিয়ে যেটা পেলাম A1, B4, C2, D3, মানে অপশান এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, মেলানেশিয়া কথাটির অর্থ হলো, এখানে সঠিক উত্তর হবে কৃষ্ণদ্বীপ। এরপরে সমুদ্র জলে লবণতার ক্রমহ্রাসমান অনুযায়ী সাজাও। এখানে 4টে সাগরের নাম বলে দেওয়া হয়েছে, ভ্যান হ্রদ, কৃষ্ণ সাগর, মরু সাগর আর কাস্পিয়ান সাগর। একে এবার লবণতা অনুযায়ী সাজাতে হবে। ক্রমহ্রাসমান, ধীরে ধীরে কমেছে, মানে সব থেকে বেশি লবণতাযুক্ত থেকে কম লবণতার দিকে আস্তে আস্তে যেতে হবে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে যেটা পাবো, প্রথমেই হবে মরু সাগর সব থেকে বেশি লবণতাযুক্ত, তারপরে ভ্যান হ্রদ, তারপরে পাবো কৃষ্ণ সাগর, তারপরে পাবো কাস্পিয়ান সাগর, অর্থাৎ 3, 1, 2, 4, মানে অপশান বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে বলে ইকোটোন। এটা কিন্তু অনেকবার টেস্ট পেপারে এসেছে, এটা ভালো করে দেখে রাখো। তো চলে যাব পরের প্রশ্নে। বাস্তুতন্ত্রের সৌরশক্তির এক সামান্য অংশ উদ্ভিদ দেহে সংযোজিত হয়। এই সৌরশক্তি উৎপাদক থেকে পুষ্টিদ্রব্য হিসাবে বিভিন্ন খাদক স্তরে স্থানান্তরিত হয়। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সম্পর্কিত সঠিক বিকল্প নির্দেশ করো। তাহলে এখানে সঠিক বিকল্প হিসেবে নির্দেশ করার আগে তোমরা 4টে বাক্য যেগুলো দেওয়া রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নাও। এরপরে আমি বলে দিচ্ছি, সঠিক হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ একমুখী, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। দেখো, এরপরে 15 নম্বর প্রশ্ন। এখানে দুটো বিবৃতি দেওয়া আছে, বলছে খাদ্য শৃঙ্খলের তুলনায় খাদ্য জালে অধিক বৈচিত্র্য, জীববৈচিত্র্য লক্ষিত হয়, এটা ঠিক কথা। এরপরে বলছে খাদ্য শৃঙ্খল বহুভুজাকৃতির হয় না, এটা ভুল কথা। সুতরাং অপশান হিসেবে আমরা যেটা বাঁচবো সেটা হচ্ছে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ভুল, মানে অপশান সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রব্রজনকারীর কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে আগমনকে বলে অভিবাসন। এরপরে জন্মহার ও মৃত্যুহার সমান হলে তাকে কি বলে, না স্থির জনসংখ্যা, এটা হবে সঠিক উত্তর। পরে দেখো আবার বিবৃতি দেওয়া রয়েছে, এখানে আমরা বিবৃতিটা দেখে নিই। অন্তঃপ্রব্রজন খুব বেশি হলে স্থানীয় জনসাধারণ নিরাপত্তার অভাব বোধ করতে পারে, এটা ঠিক। বাইরের সংস্কৃতির সঙ্গে স্থানীয় সংস্কৃতির মিশ্রণ ঘটে, এটাও ঠিক। সুতরাং আমরা যেটা বাঁচবো সেটা হচ্ছে অপশান এ, মানে অ্যাজারশন এবং রিজনিং উভয় সঠিক, এবং রিজনিং অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হলো, এটা কিন্তু টেস্ট পেপারে বহুবার এসেছে, এটা হবে মোট জনসংখ্যা ডিভাইডেড মোট কার্যকর জমির পরিমাণ, অর্থাৎ অপশান বি। এরপরে 20 নম্বর প্রশ্ন। দেখো, এখানে বিবৃতি দেওয়া রয়েছে, বলছে উন্নত দেশগুলি থেকে উন্নয়নশীল দেশগুলিতে মেধা চালান ঘটে, না এটা ভুল তথ্যটা। এরপরে বলছে মেধা চালান হলো এক বিশেষ ধরনের অন্তঃপ্রব্রজন, এটাও ভুল। সুতরাং আমরা অপশান যেটা বাঁচবো সেটা হচ্ছে দুটি বিবৃতি ভুল, মানে অপশান বি সঠিক উত্তর। এরপরে বিভিন্নভাবে গড়ে ওঠা ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে অবশ্যই হ্যামলেট, মানে অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও,
এখানে একটা ছবি দেওয়া রয়েছে, বলছে নিচের চিত্রে 1, 2, 3 এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী যেটা হবে, 1 নম্বরটা হবে কেন্দ্র, 2 নম্বরটা হবে পরিবর্তনশীল অঞ্চল, আর 3 নম্বরটা হবে কর্মীদের আবাস অঞ্চল, অর্থাৎ অপশন বি সঠিক উত্তর। ভারতে 1 কোটি বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট মহানগরকে বলে, এটার সঠিক উত্তর হবে মেগা সিটি। পরের প্রশ্ন, গ্রামীণ প্রশাসনিক স্তর আয়তন অনুসারে ক্রমহ্রাসমান হারে সাজাও। এখানে যেগুলো সাজাতে বলা হয়েছে সেটা হচ্ছে মৌজা, ব্লক, মহকুমা, জেলা। এটাকে যদি আমরা সাজাই তাহলে যেটা পাবো, প্রথমেই পাবো মৌজা, তারপরে ব্লক, তারপরে মহকুমা, তারপরে জেলা, মানে একদম ঠিকঠাক অর্ডারেই কিন্তু এটা সাজানো রয়েছে। তাই আমরা অপশান ডিটাকে সঠিকভাবে বেছে নেব। তারপরে প্রধান রাস্তার সঙ্গে অপ্রধান রাস্তা মিলিত হয়ে গড়ে ওঠে, এটা হবে বৃক্ষরূপী বসতি, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভারতের সবচেয়ে কম নারী পুরুষের অনুপাত রয়েছে, অবশ্যই হরিয়ানায়। এরপরে বাড়ির ছাদে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি অনুসারে সঠিক ক্রমে সাজাও। ক্রম অনুযায়ী সাজালে যেটা পাবো, প্রথমে হচ্ছে বৃষ্টির জল সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতিতে বাড়ির ছাদে বৃষ্টির জল আটকে সঠিক উপায়ে ভূপৃষ্ঠস্থ বা ভূগর্ভস্থ জলাধারে প্রেরণ করা হয়। তারপরে হবে ছাদের সঙ্গে ভালো পিভিসি পাইপ যুক্ত করে অন্য প্রান্ত জলাধারে মুক্ত করা হয়। তারপর এইভাবে ছাদের জল পাইপ দিয়ে জলাধারে সঞ্চিত হয়। আর তারপরে হবে সঞ্চিত এই জল গৃহস্থালির প্রয়োজনে পরবর্তীকালে বিশুদ্ধকরণের মাধ্যমে ব্যবহার করা হয়। মানে অর্ডারটা এরকম হবে 3, 4, 1, 2, অর্থাৎ অপশান এ হচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভারতে ড্যাশ জাতীয় লৌহ আকরিক সর্বাধিক সঞ্চিত রয়েছে, অবশ্যই এটা হবে হেমাটাইট। পরের প্রশ্ন 29 নম্বর, এখানেও রয়েছে দুটো বিবৃতি। বলছে বৈদ্যুতিককরণে এবং বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণে তামা খুব উপযোগী, অবশ্যই সঠিক উত্তর। কারণে বলা হয়েছে তামা বিদ্যুতের অত্যন্ত কুপরিবাহী না, এটা ভুল কথা। সুতরাং আমরা অপশান হিসেবে যেটা বাছবো সেটা হচ্ছে এ ঠিক কিন্তু আর ভুল, মানে অপশান সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ড্যাশ ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল, এটা হবে ঝরিয়া, মানে অপশান ডি সঠিক। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদক দেশ হলো, এটা হবে ভারত। এরপরে 32 নম্বরে একটা স্তম্ভ মেলানো বলা হয়েছে। এখানে বলা হচ্ছে চা গবেষণা কেন্দ্র, এটা হবে অসমের জোরহাট। কার্পাস গবেষণা কেন্দ্র মহারাষ্ট্রের নাগপুর। পাট গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের ব্যারাকপুর। আখ গবেষণা কেন্দ্র উত্তরপ্রদেশের লখনৌ, মানে A4, B3, C1, D2, সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশান বি। এরপরে 33 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ প্রকল্পের দীর্ঘতম করিডোর বিস্তৃত, এটা হবে কলকাতা চেন্নাই, মানে অপশান সি সঠিক। 34 নম্বর, ধুবড়ি থেকে সাদিয়া পর্যন্ত জলপথের নাম, এটা হবে NW2। আর লাস্ট প্রশ্ন এই সেটের, একটি দেশ যখন অন্যান্য বহু দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে তখন তাকে ড্যাশ বলে, অবশ্যই সেটা হবে বহুমুখী বাণিজ্য, অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের মডেল কোশ্চেন সেট, অর্থাৎ 8 নম্বর। এখানে আমরা দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে আর তার কী উত্তর রয়েছে। প্রথমেই বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত একটি মহাদেশ হলো, এটা আফ্রিকা। পরে বিবৃতি রয়েছে পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী সমগ্র পৃথিবী কতকগুলি কঠিন শিলাপাতে গঠিত, এটা হবে ঠিক। এই পাতগুলি নিম্নস্তর সান্দ্র ম্যাগমার ওপর ভাসছে, এটাও ঠিক। সুতরাং দুটো বিবৃতি যেহেতু ঠিক, তাই অপশান এটা আমরা বেছে নেব সঠিক উত্তর হিসেবে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। ড্যাশ হিমবাহ হলো ভারতের দীর্ঘতম পার্বত্য হিমবাহ, অবশ্যই সিয়াচেন। 4 নম্বর প্রশ্ন, ভৌমজলের কার্যের ফলে চুনাপাথরযুক্ত ভূমিরূপের আদর্শ ভাস্কর্য সৃষ্টি হয়। কার্স্ট অঞ্চলের অবস্থান সম্পর্কিত সঠিক বিকল্প কোনটি? এখানে তোমরা 4টে বাক্য ভালো করে দেখে নাও। তো এর মধ্যে সঠিক বিকল্প যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, কার্বনেশন মুখ্য আবহবিকার প্রক্রিয়া হিসেবে কাজ করে থাকে। পরের প্রশ্ন, অগ্নুদ্গম কালে ম্যাগমার সঙ্গে ভূপৃষ্ঠে নির্গত উত্তপ্ত খনিজ মিশ্রিত জল হলো ম্যাগমাটিক জল। বাকি প্রশ্নগুলোতে যাওয়ার আগে বলি, আজকের এই উপস্থাপনা যদি তোমার কার্যকরী মনে হয়, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, হাইপ বাটনটাও কিন্তু প্রেস করে দাও, মানে হাইপ পয়েন্টটাও তোমাকে দিতে হবে যাতে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে পড়তে পারে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অল করতে হবে। সবসময় কিন্তু নোটিফিকেশন গিয়ে পৌঁছয় না, তাই মাঝে মধ্যেই চ্যানেল ভিজিট করো এবং দেখে নাও নতুন কিছু আপলোড হলো কিনা। বাকি প্রশ্নগুলোতে আমরা চলে যাচ্ছি এবং তার সঠিক সমাধানগুলো দেখে নাও। এরপরে দেখো 6 নম্বরে আবার বিবৃতি কারণ দেওয়া রয়েছে। বলছে শীতের দীর্ঘ রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে দ্রুত শীতল হয়ে পড়ে, এটা ঠিক। জলীয় বাষ্প শীত
শীতল বায়ুর মধ্যে ঢুকে পরিপৃক্ত হয় এবং ঘনীভূত হয়ে কুয়াশায় পরিণত হয়। এটাও কিন্তু ঠিক, তবে রিজনিংটা ঠিক অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা নয়, তাই আমরা অপশন বিটাকে বেছে নেব সঠিক উত্তর হিসাবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ড্যাশ 4 o'clock রেন নামে পরিচিত, এটা তোমাদের প্রত্যেকের জানা, পরিচলন বৃষ্টিপাত। এরপরে 8 নম্বরে একটা স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, তো এখানে আমরা আগে স্তম্ভটা মিলিয়ে নিই। মেঘের সাংকেতিক নাম সিসি, এটার অর্থ হচ্ছে সিরো কিউমুলাস। এরপরে মেঘের সাংকেতিক নাম এনএস, এটা হবে নিম্বোস্ট্র্যাটাস। মেঘের সাংকেতিক নাম এএস, এটা হবে অল্টোস্ট্র্যাটাস। আর মেঘের সাংকেতিক নাম সিইউ, মানে এটা হবে কিউমুলাস। সুতরাং আমরা যেটা বেছে নিলাম সেটা হচ্ছে A2, B1, C3, D4। তো এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে শিশিরাঙ্ক বলে। পরের প্রশ্ন আবার বিবৃতি দেওয়া রয়েছে, দেখে নাও। ভারত মহাসাগরের গুয়াম দ্বীপের কাছে অবস্থিত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত, এটা কিন্তু আমাদের ভুল। তারপরে যেটা দেওয়া রয়েছে, মারিয়ানা খাতের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার ডেপ, এটা ঠিক। সুতরাং আমরা অপশান বাঁচবো যেটা, সেটা হচ্ছে ডি, কারণ বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 ঠিক। এরপরের প্রশ্ন, ইন্দোনেশিয়া জাভা দ্বীপের দক্ষিণে অবস্থিত, এটা সঠিক উত্তর হবে সুন্দা খাত। এরপরে দেখো একটা ছবি দেওয়া রয়েছে পাশের চিত্রে, 1, 2, 3 চিহ্নিত অংশটি মহাসাগরীয় তলদেশের কোন কোন ভূপ্রাকৃতিক অঞ্চলকে নির্দেশ করছে সেটা বলতে হবে। তাহলে সেই অনুযায়ী আমাদের 1 নম্বরে যেটা রয়েছে সেটা হবে মহীসোপান, 2 নম্বরে রয়েছে মহীঢাল, আর 3 নম্বরে রয়েছে গভীর সমুদ্র খাত। তাই আমরা অপশান সিটা বাছবো সঠিক উত্তর হিসাবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলছে বিষয়গুলিকে ক্রমান্বয়ে সাজাও। সেখানে কি কি দেওয়া রয়েছে, পুকুরের বাস্তুতন্ত্র দেওয়া রয়েছে এবং উদ্ভিদ প্লাঙ্কটন, কাঁকড়া, প্রাণী প্লাঙ্কটন আর কচ্ছপ দেওয়া রয়েছে, এবার এগুলোকে সাজাতে বলা হয়েছে। তো উদ্ভিদ প্লাঙ্কটন এটা তো প্রথমেই থাকবে, তারপরে থাকবে প্রাণী প্লাঙ্কটন, তারপর থাকবে কাঁকড়া, তারপরে থাকবে কচ্ছপ। তো সেই অনুযায়ী সঠিক অপশন যেটা হবে সেটা হচ্ছে ডি। এরপরে 14 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণী সম্প্রদায়ের বিকাশ সর্বোচ্চ সীমায় গেলে তাকে বলে ক্লাইম্যাক্স কমিউনিটি। এরপরের প্রশ্ন, ইকো শব্দটি গ্রিক শব্দ ওইকস থেকে এসেছে, মানে অপশান সি সঠিক উত্তর। এরপরে 16 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির হারের সূত্রটি হলো, এখানে সঠিক উত্তর হবে নির্দিষ্ট বছরের জন্মহার মাইনাস ওই নির্দিষ্ট বছরের মৃত্যু হার। চলে যাচ্ছি পরের প্রশ্নে 17 নম্বরে, জন্মহার অপেক্ষা প্রজনন হার দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অধিকতর আলোকপাত করে, এটা ঠিক। পরিসংখ্যান থেকে দেখা গেছে দরিদ্র জনসংখ্যার মধ্যে প্রজনন হার খুব বেশি, এটাও ঠিক। তাই আমরা অপশান এটাকে বেছে নেব সঠিক উত্তর হিসাবে। পরের প্রশ্ন, জন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি হলে তাকে বলা হয়ে থাকে ঋণাত্মক জনসংখ্যা। এরপরে 19 নম্বরে আবার বিবৃতি দেওয়া রয়েছে, আমরা এটা দেখে নিই। 19 নম্বরে বলা হচ্ছে বিশ্বের সর্বত্র জনসংখ্যার বন্টন সমান, এটা ভুল। সাইবেরিয়াতে স্যাঁতস্যাঁতে উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য অতি বিরল জনবসতি লক্ষ্য করা যায়, এটাও ভুল। তাই আমরা অপশান যেটা বাছবো সেটা হচ্ছে অপশান বি, দুটি বিবৃতি ভুল। চলে যাচ্ছি পরের প্রশ্নে, বাস্তু ত্যাগ ও অভিবাসনকে মিলিতভাবে বলে প্রব্রজন, যেটাকে আমরা মাইগ্রেশন বলে থাকি। এর পরের প্রশ্ন বলা হচ্ছে ভারতের সর্বাপেক্ষা ছোট প্রশাসনিক ইউনিট ড্যাশ নামে পরিচিত, এটা হবে মৌজা। 22 নম্বরে দেওয়া হয়েছে একটা স্তম্ভ, আমরা মিলিয়ে নিই। কল্পবিজ্ঞান নগরী, এটা হবে যেটা আছে একদম সোজাসুজি ওটাই হবে। মৃতের নগরী, এটা হবে নেক্রোপলিস। নগরীর ঊর্ধ্বতন অংশ, এটা হবে অ্যাক্রোপলিস। আর শিল্প নির্ভর নগরী, এটা হবে টেকনোপলিস। মানে সাজালে আমরা যেটা পাচ্ছি A1, B4, C2, D3, সেই অনুযায়ী সঠিক অপশান হচ্ছে অপশান ডি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নিচের কোনটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সৃজনী কেন্দ্র, অবশ্যই হায়দ্রাবাদ হবে সঠিক উত্তর। এরপরে 24 নম্বর প্রশ্ন বলছে চিত্র দেখে জনবসতির সঠিক বিকল্পটি নির্দেশ করো। তাহলে ছবিটা তোমরা দেখে নাও, ছবি অনুযায়ী আমাদের সঠিক উত্তর হবে শুষ্ক বিন্দু বসতি, মানে অপশান বি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে ভারতে 10 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট নগরকে বলে, অবশ্যই মহানগর। পরের প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী প্রতি 1000 পুরুষের নারীর সংখ্যা হচ্ছে 943 জন। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত সেচ প্রকল্পগুলিকে উত্তর থেকে দক্ষিণে অবস্থান অনুসারে ক্রমানুযায়ী সাজাও। এবার ক্রমানুযায়ী যদি সাজানো হয় তাহলে আমরা যেটা পাবো সেটা প্রথমেই হচ্ছে রামগঙ্গা প্রকল্প, তারপরে দামোদর উপত্যকা প্রকল্প, তারপর হীরাকুদ প্রকল্প, তারপর পেরিয়ার প্রকল্প, মানে 4, 3, 2, 1, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 28 নম্বর প্রশ্ন,
সেখানে বলা হচ্ছে হিমাচল প্রদেশের শতদ্রু নদের ওপর নির্মিত ভারতের বৃহত্তম বাঁধ হলো ভাকরা নাঙ্গাল বাঁধ। 29 নম্বর প্রশ্ন, এখানে বিবৃতি দেওয়া রয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তেই অপ্রচলিত শক্তি উৎপাদন করা সম্ভব হয়, সঠিক কথা। অপ্রচলিত শক্তিসমূহের ভাণ্ডার অফুরন্ত, যা নিঃশেষিত হওয়ার সম্ভাবনা নেই, এটাও সঠিক। আর অর্থাৎ রিজনিংটা কিন্তু সঠিক হলো না এর জন্য, তাই আমরা বেছে নেব অপশান বি সঠিক উত্তর। 30 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে ড্যাশ পদ্ধতিতে সমুদ্রের জল স্তরের উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, অবশ্যই সেটা হবে ওটেক, মানে অপশান ডি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন, তামার একটি আকরিক হলো, এর উত্তরটা আমি বলছি না, এটা তোমাদের জন্য ছাড়া থাকলো, সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাও। 32 নম্বর প্রশ্ন, এখানে বিবৃতি দেওয়া রয়েছে, সেখানে বলা হচ্ছে আখের রস নিংড়ানোর পর যে ছিবড়া থাকে তাকে ব্যাগাসি বলে, এটা অবশ্যই ঠিক কথা। তারপরে বলছে ব্যাগাসি জৈব জ্বালানির কাজে, বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, এটাও ঠিক কথা, তাই আমরা বাছলাম অপশান এ, অর্থাৎ দুটি বিবৃতি ঠিক। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি 33 নম্বর, মোট চাষের জমি ও মোট রোপিত জমির অনুপাতকে বলে শস্য প্রগড়তা। এরপরে ভারতে দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর ড্যাশে অবস্থিত, এটার সঠিক উত্তর আমরা করব কলকাতায়। আর একদম এই সেটের লাস্ট প্রশ্ন এবং আজকের উপস্থাপনার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে অনুকূল উদ্বৃত্ত বাণিজ্য ঘটে যখন, এটার সঠিক উত্তর হবে আমদানি ব্যয় যখন রপ্তানি ব্যয়ের তুলনায় কম, মানে আমদানি ব্যয়ের থেকে রপ্তানি ব্যয় হবে বেশি, অর্থাৎ অপশান সি হচ্ছে সঠিক উত্তর।